হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি? দেখো, নামের মধ্যেই আমরা বুঝতে পারছি, বলা হচ্ছে পঞ্চবার্ষিকী। 5 বছরের প্ল্যানিংয়ের কথা বলা হচ্ছে এখানে। 5 বছরের প্ল্যানিং। তো এই প্ল্যানিংটা কিসের? এই প্ল্যানিংটা হলো আমাদের দেশের। ওকে, দেখো, নর্মালি তো আমাদের লাইফেও আমাদের প্রচুর প্ল্যানিং করতে হয়, তাই না? তো সেক্ষেত্রে একটা দেশ চালাতে গেলে তো অবভিয়াসলি প্ল্যানিংয়ের প্রয়োজন। সেই প্ল্যানিংটা কতদিনের করা হয়? 5 বছরের, যার জন্য এটাকে কী বলা হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? এই কনসেপ্টটা আমরা নিয়েছি রাশিয়া থেকে। কিভাবে রিলেট করতে পারি এটা আমরা? দেখো, 5 বছরটা নিশ্চয়ই অল্প সময় না, অনেকটা বড় সময়। তো এতটা টাইমের জন্য যে প্ল্যানিং করতে হবে, সেই প্ল্যানিংটা কি হবে? অবভিয়াসলি অনেক প্ল্যানিং হবে, রাশি রাশি প্ল্যানিং হবে, তাই না? তো সেই রাশি রাশি থেকে আমরা মনে রাখবো যে রাশিয়া থেকে আমরা এই কনসেপ্টটা নিয়েছি। আচ্ছা, আমাদের ভারতের কনস্টিটিউশনের কত নাম্বার আর্টিকেলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে? তো আমাদের কনস্টিটিউশনে কিন্তু কোনো আর্টিকেলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে বলা হয়নি। কারণ কি? কারণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনো কনস্টিটিউশন বডি নয়। বার্ষিকী পরিকল্পনার উদ্ভব কীভাবে ঘটে? দেখো, আমরা জানি যে 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি। বাট এই স্বাধীনতাটা যেমন 1947 সালের 15ই আগস্ট আসলো আর হুট করে আমরা স্বাধীন হয়ে গেলাম, সেটা হয়নি। তার আগে বিভিন্ন ইনসিডেন্ট হয়েছে, তারপর আমরা স্বাধীন হয়েছি। ঠিক তেমনই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়ে যায়নি। এটা তৈরি হওয়ার প্রসেস শুরু হয়েছে পরাধীন ভারত থেকেই। ওকে, যেমন কি ফার্স্ট 1934 সালে এম বিশ্বেশ্বরায়া নামে একজন ব্যক্তি, যিনি একটি বই লেখেন। বইটির নাম কি? বইটির নাম হলো ভারতের পরিকল্পিত অর্থনীতি, বা ইংলিশে আমরা যেটাকে বলতে পারি প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। ওকে, এই বইয়ে তিনি প্রথম উল্লেখ করেন যে আমাদের ভারতের জন্য অর্থনীতি পরিকল্পনা করা প্রয়োজন। ওকে, তাহলে ভারতের যে অর্থনীতি পরিকল্পনা করা প্রয়োজন, সেটি প্রথম কে বলেন? এম বিশ্বেশ্বরায়া। তারপর 1938 সালে যখন আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু, তখন তিনি তৈরি করেন জাতীয় পরিকল্পনা কমিটি, বা ইংলিশে যেটাকে বলা হয় ন্যাশনাল প্ল্যানিং কমিটি। ওকে, যার সভাপতি করা হয় জওহরলাল নেহরুকে। তাহলে 1934 সালে প্রথম এম বিশ্বেশ্বরায়া বললেন যে ভারতের জন্য অর্থনীতি পরিকল্পনা করা প্রয়োজন। তারপর 1938 সালে সুভাষচন্দ্র বসু জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠিত করলো। ওকে, যার সভাপতি করা হলো জওহরলাল নেহরুকে। তারপর 1944 সালে 8 জন বিশিষ্ট শিল্পপতি, যার মধ্যে টাটা বিড়লাও ছিল, তারা কি করলো? একটা প্ল্যানিং নিয়ে আসলো। ওকে, ভারতের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য একটা প্ল্যানিং নিয়ে আসলো, যেটা বোম্বাই প্ল্যানিং বা বোম্বে পরিকল্পনা নামে পরিচিত। বাট 1944 সালে তখন আমরা ইংল্যান্ডের অধীনে ছিলাম, তো ব্রিটিশ সরকার কি করলো? এটা অ্যাকসেপ্ট করলো না। ওকে, ফলে কি এটি কার্যকর হলো না। তার পরবর্তী বছর 1945 সালে এম এন রয় মুম্বাই পরিকল্পনার বিকল্প হিসাবে নিয়ে আসে জনগণের পরিকল্পনা বা পিপলস প্ল্যান। ওকে, তাহলে জনগণের পরিকল্পনা কবে আসে? 1945 সালে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই চাইল্ড মাইন্ডগুলি। ওকে, তো এই টাইমে এটা কার্যকর হলো না। তারপর 1946 সাল, যেই টাইমে ইংল্যান্ড আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং আমরা বুঝে নিচ্ছি যে আমাদের দেশটা আমরা কিভাবে কন্ট্রোল করব, কিভাবে চালাবো, তার জন্য বিভিন্ন বোর্ড গঠন করছি। সেই টাইমে কি করা হয়? সেই টাইমে একটি উচ্চ পর্যায়ের পরিকল্পনা উপদেষ্টা বোর্ড গঠন করা হয়। ওকে, এই বোর্ডটির কাজ কি ছিল? এই বোর্ডটির কাজ হলো এতদিন কেন পরিকল্পনা কমিটিগুলি গঠন করা যাচ্ছিল না, তার প্রবলেমগুলি কি সেগুলিকে খুঁজে বের করা এবং ভারতের অর্থনীতির কথা মাথায় রেখে একটা পরিকল্পনা কমিটি গঠন করা। ওকে,
যার ফলস্বরূপ 1950 সালের জানুয়ারি মাসে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গঠিত হয় সর্বদয়া পরিকল্পনা। ওকে, তো সেই সর্বদয়া পরিকল্পনার কিছু অংশ নিয়ে 1950 সালেরই 15ই মার্চ গঠন করা হয় পরিকল্পনা কমিশন। ওকে, যার নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহরু। তাহলে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে 15ই মার্চ। তো পরিকল্পনা কমিশন গঠন হয়ে গেল 1950 সালে 15ই মার্চে। তো তারপর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট হলো 1951 সাল থেকে। তাহলে 51 সালের সঙ্গে 5 অ্যাড করলে কত হবে? 56। তো 1951 থেকে 1956 টাইম লাইনটা ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম লাইন। ওকে, তো এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল দিয়েছিলেন হ্যারড ডোমার। তার নাম অনুযায়ী এই মডেলের নাম হয় হ্যারড ডোমার। ওকে, আচ্ছা, আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি হতে পারে একটু ভাবো। তখন কি সবে আমরা স্বাধীন হয়েছি, আমাদের দেশ ততটা উন্নত নয়, চারিদিকে হাহাকার, দেশের প্রত্যেকটা নাগরিক দুবেলা দুমুঠো খেতে পারে না। তো সেই টাইমে টার্গেট কি থাকবে? অবভিয়াসলি খাদ্যের যোগানটা সুনির্দিষ্ট করা, তাই তো? তো তার জন্য কিসে ফোকাসিং দেওয়া হলো? কৃষিতে। আর কৃষি কখন ভালো হবে? যখন জলসেচ ব্যবস্থা ভালো হবে। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও জলসেচের উপর গুরুত্ব দেওয়া হলো, যার ফলস্বরূপ সেই টাইমে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট বাঁধ তৈরি হতে দেখেছি, যেমন কি ভাকরা নাঙ্গাল বাঁধ, হীরাকুদ বাঁধ, দামোদর ভ্যালি বাঁধ। ওকে, আচ্ছা, তাহলে 1951-তে পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট হয়ে গেল। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ঠিকঠাক কাজ হচ্ছে কিনা তো সেটা দেখার জন্য 1952-তে কি করা হলো না, 1952-তে গঠন করা হলো জাতীয় উন্নয়ন পরিষদ। 1952 সালের 6 আগস্ট গঠিত হলো জাতীয় উন্নয়ন পরিষদ, বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটাকে বলা হয় এনডিসি। তো এনডিসি কেন গঠন করা হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি ঠিকঠাক কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের যথেষ্ট সাকসেসফুল হয়েছিল, যার জন্য আমাদের জাতীয় আয় বৃদ্ধি পেয়েছিল 18%। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আর কি কি গুরুত্বপূর্ণ হয়েছিল না, সেই টাইমে 1952 সালে প্রথম অর্থ কমিশন গঠন হয়। তাহলে প্রথম অর্থ কমিশন কবে গঠন হয়? 1952 সালে। যদি বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তো হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অর্থ কমিশনের চেয়ারপারসন কে ছিলেন? কেসি নিয়োগী। আর কি কি হয় না, 1952 সালে ভারতে তো প্রথম অবশ্যই, তাছাড়া বিশ্বের মধ্যেও প্রথম কি করা হয়? ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা করা হয় 1952 সালে ভারত তথা বিশ্বের মধ্যে। আর কি কি করা হয়? 1951 সালে স্টেট ফাইন্যান্স কর্পোরেশন গঠন করা হয়। আর 1955 সালে 1 জুলাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হয়। ওকে, এরপর আসবে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর টাইম লাইনটা হলো 1956 থেকে 1961। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল হলো পিসি মহালন 20। ওকে, আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা কি ফোকাসিং করলাম? কৃষি, খাদ্যটাকে সুনিশ্চিত করলাম। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের খাদ্য চলে আসলো, কৃষিতে ফোকাস করলাম। তো খাদ্য যখন আসলো তারপর আমাদের টার্গেট কি থাকবে? কর্মসংস্থান। তো কর্মসংস্থানের জন্য আমাদেরকে কি করতে হবে? ইন্ডাস্ট্রি। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হলো না, ইন্ডাস্ট্রি বা ভারী শিল্পের উপর ফোকাস দেওয়া হলো, যার ফলস্বরূপ দুর্গাপুর, রৌরকেল্লা, ভিলাই লৌহ ইস্পাত কারখানা কিন্তু এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছিল। আচ্ছা, আমরা তো প্রত্যেকে জানি যে আমাদের ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। তো আমাদের অর্থনীতি যে মিশ্র অর্থনীতি, এটা কবে ঘোষণা করা হলো? এটা ঘোষণা করা হলো ইন্ডাস্ট্রি পলিসি 1956-তে। কারণ কি? কারণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা কৃষিকে ডেভেলপ করলাম, তারপর সেকেন্ডে আমরা ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম। তো আমরা কৃষি এবং ইন্ডাস্ট্রি দুটো নিয়েই কিন্তু চলছি। আমাদের অর্থনীতিতে কৃষি এবং ইন্ডাস্ট্রি দুটোর ভূমিকাই আছে, যার জন্য আমাদের অর্থনীতিকে কী বলা হয়? মিশ্র অর্থনীতি। আর এটা ঘোষণা করা হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
কারণ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আমরা ইন্ডাস্ট্রির উপর গুরুত্ব দিয়েছিলাম। ওকে, আর কি হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? না, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1956 সালে 1 সেপ্টেম্বর LIC গঠন করা হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইমলাইন কী ছিল? 1961 থেকে 1966। ওকে, তো দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী উদ্দেশ্য ছিল? কৃষি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্ডাস্ট্রি। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হয় না, ইন্ডাস্ট্রির উপর ফোকাসিং দিতে গিয়ে কৃষিটা একটু ডাউন হয়ে যায়, যার জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে কৃষি এবং ইন্ডাস্ট্রি দুটোর উপরই সমান গুরুত্ব দেওয়া হবে। তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? কৃষি ও শিল্প। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই প্ল্যানিংটা দিয়েছিল গডগিল। ওকে, যার জন্য এটি গডগিল যোজনা নামেও পরিচিত। বাট তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয়। কারণ কি? টাইম লাইনটা দেখো, 1961 থেকে 1966। তো 62তে কী হয়? চীনের সঙ্গে যুদ্ধ হয়। 65তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়। আরেকটা কী কারণ ছিল? খরা। এই তিনটি কারণের জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়। ফলে কি আমাদের দেশের অবস্থা আবার খারাপ হয়ে যায়। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আমরা কী দেখেছিলাম? যে আমাদের অর্থনীতি ততটা বেটার ছিল না। তো তার জন্য তখন কি করা হয়? খাদ্যের যোগানটা সুনিশ্চিত করা হয়, তাই তো? ফলে কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়। ঠিক তেমনই এই 1965 সালে কি করা হয়? এই 1965 সালে আবার খাদ্যের উপর জোর দেওয়া হয়। সেই টাইমে গড়ে ওঠে সবুজ বিপ্লব। ওকে, তো খাদ্য যেহেতু হবে, তো খাদ্য রিলেটেড কোনো একটা বোর্ডও তৈরি করতে হবে। তো সেই টাইমে গড়ে ওঠে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা FCI। কবে? 1965 সালে। কৃষি তো আছেই আমাদের সঙ্গে, তো তার সঙ্গে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই আমরা ইন্ডাস্ট্রি অ্যাড করেছিলাম। তো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কি তৈরি করা হয়? IDBI, আই মিন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 1964 সালে। আর কি তৈরি করা হয় ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য? না, UTI মিউচুয়াল ফান্ড। কবে? 1964 সালে। ওকে, এগুলি সব তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা? যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের ব্যর্থ হলো, তাই তো? যুদ্ধ, খরা, এই সমস্ত কারণে। তো তারপর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন ব্যর্থ হলো, তখন কি করা হলো? আমাদের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিছুদিনের জন্য বাদ দেওয়া হলো। ওকে, কতদিনের জন্য? 3 বছরের জন্য। সেই টাইম লাইনটায় তাহলে কী করা হলো? সেই টাইম লাইনটায় আনা হলো 3 বছরের বার্ষিক প্ল্যানিং। 3 বছরের বার্ষিক প্ল্যানিং। 3 বছরের বার্ষিক প্ল্যানিং আনা হলো। টাইম লাইনটা কত ছিল? সেই টাইম লাইনটা ছিল 1966 থেকে 1969। আর এই টাইম লাইনটাকে বলা হয় হলিডে প্ল্যান। ওকে, হলিডে প্ল্যান। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে হলিডে প্ল্যান কোন টাইমটাই, তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে 1969 পর্যন্ত বার্ষিক পরিকল্পনা হলো। তারপর আসলো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। টাইম লাইনটা কি? 1969 থেকে 1974। এর আগে আমরা কি দেখলাম? আমাদের ইন্ডাস্ট্রি, কৃষি দুটোকে নিয়েই আমরা চলছি, তাই না? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখলাম। তো চতুর্থ বার্ষিকী পরিকল্পনায় আমাদের উদ্দেশ্য নেওয়া হলো যে এবং এই কৃষি এবং ইন্ডাস্ট্রি দুটোতেই আমাদেরকে আরও ডেভেলপ করতে হবে। আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে হবে, জাতীয় আয়, মাথাপিছু আয় বৃদ্ধি করতে হবে, এছাড়া দুর্বল পিছিয়ে পড়া মানুষদের উন্নত করতে হবে। ওকে, কারণ সেই টাইমে প্রত্যন্ত গ্রামের মানুষরা পিছিয়ে ছিল। আর এই টাইমে চেয়ারপারসন হন ইন্দিরা গান্ধী। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত চেয়ারপারসন কিন্তু ছিলেন জওহরলাল নেহরু। কারণ কি? কারণ তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বাট চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন হয়, তখন আমাদের PM ছিলেন ইন্দিরা গান্ধী। ওকে, তো এর আগে তো আমরা কৃষিতে ডেভেলপ করলাম, ইন্ডাস্ট্রিতে ডেভেলপ করছি, সবুজ বিপ্লব করলাম।
তো এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু আমরা আর একটা ডেভেলপ করলাম। কি সেটা হলো শ্বেত বিপ্লব। 1970 সালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আমরা শ্বেত বিপ্লব ডেভেলপ করলাম। নেক্সট, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর টাইমলাইনটা কি? এর টাইমলাইন হলো 1974 থেকে 1978। কেন? এটা যদি 5 বছর হয় তাহলে তো এটা 79 হওয়ার কথা ছিল। 78 কেন লিখলাম? কারণ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি চলেছিল 4 বছর। এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটি মাত্র পরিকল্পনা যেটি চলেছিল 4 বছর। কারণ কি? কারণ 1977 সালে ইন্দিরা গান্ধীর সরকার পড়ে যায়, ক্ষমতায় আসে মোরারজি দেশাইয়ের সরকার, জনতা দল। তিনি ক্ষমতায় আসার পর পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টপ করে দেন। ওকে, যার জন্য এটি 4 বছর চলেছিল। তো এই 78 সাল পর্যন্ত যতদিন চলেছিল, তো সেই টাইমে এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল না, মেন ফোকাসিং ছিল দরিদ্র দূরকরণ। ওকে, আরেকটা ফোকাসিং ছিল অর্থনৈতিক স্বনির্ভরতা। তো দরিদ্র দূরকরণ যেহেতু এদের মেন ফোকাসিং ছিল, এই টাইমে একটা গুরুত্বপূর্ণ স্লোগান উঠে আসে। সেটা কি? সেটা হলো গরিবি হাটাও স্লোগান। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কোশ্চেন করা হয় গরিবি হাটাও স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উঠে আসে। তো এটা হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কিভাবে রিলেট করতে পারি এটা আমরা দেখো। স্লোগান কিভাবে দেওয়া হয়? হাতের মুষ্টিবদ্ধ করে হাতটা উঁচু করা হয়, তাই তো বলা হয়। যেমন ধরো বন্দে মাতরম যদি স্লোগান দেওয়া হয়, হাত উঁচু করে কি বলা হয়? বন্দে মাতরম, তাই তো? ঠিক সেইভাবেই স্লোগান দেওয়া হয় গরিবি হাটাও। তো স্লোগানটা হাত দিয়ে দেওয়া হয়, আর আমাদের হাতে কটা আঙুল? 5টা, তাই তো? তো সেখান থেকে আমরা মনে রাখবো যে গরিবি হাটাও স্লোগান দেওয়া হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ওকে, আচ্ছা, তাহলে 1978 পর্যন্ত পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল। তো তারপর 1978 থেকে 1980 এই 2 বছর চলেছিল রোলিং প্ল্যান, বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি বহতা পরিকল্পনা। এটা কে চালু করেছিল? এটা চালু করেছিল মোরারজি দেশাই। এই প্ল্যানিং এর বিশেষত্ব কি ছিল না, এটাতেও ফোকাসিং ছিল 5 বছর। 5 বছরের প্ল্যানিং করা হতো, বাট এটা পরিস্থিতি অনুযায়ী প্রত্যেক বছর চেঞ্জ করার অপরচুনিটি ছিল। ওকে, পরিস্থিতি অনুযায়ী, ধরো বাই চান্স যুদ্ধ হয়ে গেল বা খরা হয়ে গেল, তো সেই পরিস্থিতি অনুযায়ী প্ল্যানিংটা চেঞ্জ করার অপরচুনিটি ছিল এই প্ল্যানিংয়ে। ওকে, এই রোলিং প্ল্যানিং বা বহত প্ল্যানিং। এই প্ল্যানিংও বেশি দিন চলেনি, 2 বছর চলে। কারণ কি? কারণ এই 2 বছরের পর এই টাইমে মোরারজি দেশাইয়ের সরকার পড়ে যায়, আবার পুনরায় ক্ষমতায় আসে ইন্দিরা গান্ধীর সরকার। তো ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চেয়ারপারসন ছিলেন ইন্দিরা গান্ধী। ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? দরিদ্র দূরীকরণ এবং রোজগার বৃদ্ধি। এই টাইমে ইম্পর্টেন্ট কি করা হয়? তো ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠিত করা হয় এক্সিম ব্যাংক। ওকে, এক্সিম ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যাংকটি, কবে প্রতিষ্ঠিত করা হয়? 1982-তে। আরেকটা কি প্রতিষ্ঠিত করা হয়? নাবার্ড। নাবার্ড কথার অর্থ হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি প্রতিষ্ঠিত করা হয় 1982 সালে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বলা হয় যে নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো কি হবে অ্যান্সার? ষষ্ঠম। কিভাবে রিলেট করতে পারি আমরা? নাবার্ডের কটা লেটার আছে গোনো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তো সেখান থেকে রিলেট করব 6 প্ল্যানিং। ওকে, ষষ্ঠম পঞ্চবার্ষিকী প্ল্যানিংয়ের সময় নাবার্ড প্রতিষ্ঠিত হয়। তো
আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই। দেখা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার নেক্সট ক্লাসে।